ভগবান বলে মানত। এমনকি আমার বাবার কাছ থেকে আমি ওষুধ নিয়ে গিয়ে দিতাম, সেটা ওরা আমার দেওয়া, আমার ডাক্তারের দেওয়া, আমি ডাক্তারও এই ধারণা করে তার সেটা গ্রহণ করতে। ভগবান বলে মানত। এমনকি আমার বাবার কাছ থেকে আমি ওষুধ নিয়ে গিয়ে দিতাম, সেটা ওরা আমার দেওয়া, আমার ডাক্তারের দেওয়া, আমি ডাক্তারও এই ধারণা করে তার সেটা গ্রহণ করতে। আর তখন সিপিআই সিপিএম এর মারামারি শুরু হয়ে গেল। তখন সিপিএম আমাকে একটা জায়গায় আক্রমণ করলো। সেই খবর পাওয়ার পর আদিবাসীরা চাকদার মুখে প্রথম ও শেষবার একটা ঐতিহাসিক মিছিল করলো। টাঙ্গি, বর্ষা, এসব সশস্ত্র মিছিল। চাকদা শহরের বুক কাঁপিয়ে দিল। চাকদা থানার ওসি এসে আমাকে জড়িয়ে ধরে বললো, স্যার আপনি আমাদের বাঁচান, এরা অনেক থানায় ঢুকলে আমরা শেষ হয়ে যাবো। আমি ওদের যাই হোক হাত জোর করে ফিরিয়ে দিলাম। জেল খাটলাম অনেকবার ইতিমধ্যে। ওই জমি দখল আন্দোলনের যে আদিবাসী আন্দোলনের জেল খাটলাম, খুচরো জেল তখন। আর তখনকার দিনের শিক্ষকরা মাস মাইনে পেত না, 3 মাস 4 মাস অন্তর পেত। মাস মাইনের দাবিতে আমি তখন একমাত্র সিপিআই এর মেম্বার সদস্য, যে লালগোলা থেকে দমদম পর্যন্ত যতগুলো এবিটি এর দপ্তর, তখন এবিটি একমাত্র শিক্ষক সংগঠন, তার একমাত্র সম্পাদক আমার কেউ হতে পারত না। যাই হোক, সেই সূত্রেই আমার রাজনৈতিক জীবন, আমার শিক্ষক নেতার জীবন এবং একই সঙ্গে নাট্য জীবন অতিবাহিত হতে লাগলো। কিন্তু রিটায়ারমেন্টের পর আমার একটা জীবনে রয়েছে, সেটা আমার থিয়েটারের জীবন। কিন্তু আমি ওই জীবনটাও ভুলিনি, যে জীবনটা আমাকে মানুষকে চিনতে শেখালো। আমি সমাজসেবী, সমাজ সচেতন। আমার নাটকে বারবার এই গ্রামীণ বাংলা, গ্রাম বাংলার মানুষ, এদের দুঃখ যন্ত্রণা এসছে। আমি কোনো একটা, আমার টোটাল নাটকের সংখ্যা নাকি 2টো গবেষণা হয়েছে, একজন গবেষক লিখেছেন আমার নাটকের সংখ্যা 205, আরেকজন লিখেছেন 199। যাই হোক, আমি তো এসব গুনি না, আমি এসব কিছু সংরক্ষণও করি না। তবে আমার উপর বই বের করেছেন, আমার উপর লিখেছেন এসব। যাই হোক, তাতে দেখা যাচ্ছে যে বেশি দিন বেঁচে থাকার জন্য বেশি নাটক লিখতে হয়েছে। এখনো লিখছি। আমার হাতে এখন 2টো নাটক। একটা নাটক রিলিজ করছে 24শে আগস্ট, সেটা চারু মজুমদারের জীবন ও প্রেম নিয়ে একটি নাটক। বসন্তের বজ্রনীল ঘোষ এটা করছে, কলকাতা একটা বিখ্যাত দল প্রাচ্য বিপ্লব বন্দ্যোপাধ্যায় যা পরিচালক। আর একটি নাটক লিখেছি, সেটা 2টো দল নিয়েছেন, এখন জানি না কোন দলকে শেষ পর্যন্ত দেবো আর কি। আর একটি নাটক এখন তৈরি করছি ঈশ্বর গুপ্তকে নিয়ে। ঈশ্বর গুপ্ত আমার নদিয়ার সন্তান ছিলেন, তার জীবনের ট্র্যাজেডি, কমেডি সবটা নিয়ে একটা নাটক। এই জীবন। আর পিরান্দোল্যকে নিয়ে নাটক লিখেছি, সেটা খুব জনপ্রিয় হয়েছে। আমি বার্টল বেস্টের নাটকের যে বইটা, সেটা আমার 6টা এডিশন হয়ে গেছে। বেকেটকে নিয়ে নাটক লিখেছি। ইউজিন অনিলকে নিয়ে আমি ভারতবর্ষে প্রথম একটি বই বের করেছি, মানে আমার পাবলিশার বের করেছে। ইউজিন অনিলের 3টি নাটক চন্দন সিংহের লেখা, 3টি খুব জনপ্রিয় হয়েছে। এই আর কি। আমার নাটকে এখন দেবশঙ্কর হালদার অভিনয় করেন অনেকগুলো নাটকে, 3-4টা নাটকে দেবশঙ্কর করেন, অন্যান্যরাও করেন। শেষ পর্যন্ত আমি ওই নাট্যকার হয়েই রইলাম আর কি। কিন্তু এখন আমার মনে হচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে ওই জীবনটা আমার টান, যে মানুষগুলো আমার
কথায় উত্তপ্রস্ত যে মানুষগুলো ভেবেছিল যে তাদের জীবনের এই ছেঁড়া কাঁথার জীবন, তার জীবনের মধ্যে একটু সুখের জানালাটা খুলে দিতে এসছে মানুষটা, তারা বিশ্বাস করেছিল আমাকে। তাদের সেই কথাগুলো আমার এখন ডাকে। তার ফলে এখন আমি ওই যে মেয়েটা মারা গেল অভয়া বা তিলোত্তমা, তার ডাকে যেমন যাই, রাস্তায় নেমে প্রতিবাদ করি, তেমনি নানা প্রতিবাদী অনুষ্ঠানেও আমি থাকি। অনেকেই থাকেন না এখন, যারা খ্যাতিমান হয়ে গেছেন তারা কেউই থাকতে পারেন না বা ইচ্ছে করেই থাকেন না। তারা বলছেন ব্যস্ত আছি, এই মুখে মুখে বলবো, কিন্তু আমি কোনো মিছিল টিছিলে যাব না। আমার মনে হয় এটা সঠিক নয়। আমি এই কাজটাও করছি, আমি এই কাজটাকে আমি কর্তব্য বলেই মনে করছি। এই যে আপনার জীবনের কাহিনী, এর মধ্যে আপনার ফ্যামিলিও তো ছিলেন, আপনার একটা ফ্যামিলি ছিল আর কি, যেমন আপনার স্ত্রী ছিলেন, আপনার আমার স্ত্রী, আমার আমার এটা খুব মজার ব্যাপার। আমার সন্তান নেই বলে এখন বলতে পারছি যে আমার এত মেয়েরা আমাকে পছন্দ করে, কাকে বিয়ে করবো এই নিয়ে একটা ভয়ঙ্কর সমস্যায় ভয়ঙ্কর সমস্যায় পড়ে গেলাম। তার ফলে বাবা আমাকে তখন দিনে বাবাই সর্বস্ব ছিলেন। বাবা আমাকে দেখে একজন অপরিচিত মহিলাকে ধরে এনে বললেন, যে ছবি দেখিয়ে বললেন, তুমি পরশু দিন আমি কথা দিয়েছি তোমার সঙ্গে এর বিয়ে হবে। আমি তাকে চিনি না, শুনি না, এটা আমার না বলার ক্ষমতা নেই। বাবা বুঝতে পেরেছিলেন যে বাবা বিপন্ন বোধ করছেন, এত মেয়েরা খোঁজ খবর নিচ্ছে আমার, কোথায় আছি, কখন আছি। বাবা এইভাবে আমাকে বেঁধে ফেললেন সংসারে। তখন আমি রাজনীতি করি, কিন্তু বেঁধে ফেললেন। বাধাটা ঠিক মতো হয়নি, কারণ আমি আমার স্ত্রী বিয়ের 7 দিনের মাথায় আমি জেল খাটলাম। আমি আমার বউকে ভিড়ের মতো বলে গেলাম যে আমি বিকেলবেলা, সকালবেলা ধরে বিকেলবেলা ছেড়ে দেয়, আমি বিকেলবেলা ছেড়ে দেবে, তুমি কান্নাকাটি করো না। বিয়ের ঠিক 7 দিন পরে, কিন্তু আমাকে ছাড়লো 15 দিন পরে। ওই 15 দিন ঢাকা এসে কপালে সিঁদুর নিয়ে এসে তখন দিত, খাবার দাবার নিয়ে আমাকে জেলখানায় একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করতো, যেমন হয় আর কি। এইগুলো আছে। কিন্তু তিনি আমার কোঅপারেট করেছেন। তিনি নাটক লিখতে পারেন না, তিনি গান গাইতে পারেন না, তিনি সাধারণ একজন সহধর্মী, কিন্তু সব রকমের সহযোগিতা করেছেন। তিনি বুঝেছেন যে আমাকে পৃথিবী আমার চায় রেখোনা বেঁধে আমায়, এই গানটা সে বুঝতে পেরেছে, এই মানুষ যাকে পেয়েছি তাকে আমি সারা জীবন ওইভাবে পারবো, সেই সহযোগিতা আমার স্ত্রীর কাছ থেকে পেয়েছি, এখনো পাচ্ছি। আর আপনার আমার মা বাবা শেষ জীবনে দেখে গেছেন যে আমি খুব জনপ্রিয় প্রতিষ্ঠিত হচ্ছি, শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত, জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত। তিনি আতঙ্কে থাকতেন সবসময়, কবে অ্যারেস্ট হবে, আর কবে অ্যারেস্ট হবে, কতদিন অ্যারেস্ট হবে, কতদিন অ্যারেস্ট হবে। বাবা বারবার বলতেন যে তুমি তাও সেজন্য খুব তাড়াতাড়ি, অল্প বয়সে আমার বিয়ে হয়েছে। আমার স্ত্রী 18 বছর, আমার বেলা 23 বছর, তখন এরকম অল্প বয়সে বিয়ে হয়েছে। কিন্তু আমাকে সেই বাঁধনে তো মারতে পারিনি। তারপরে দীর্ঘদিন আন্দোলনে যুক্ত ছিলাম। এখন তো আবার আপনি পিতাও, আপনি একজন বাবা। আমার বাবা সেই হিসেবে আমার 2টি সন্তান, একজন সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী, আর একজন কোকা-কোলা থেকে শুরু করে হিন্দুস্তান লিভারে সেলসে চাকরি করতে করতে অনুভব করলো যে আমি চাকরিটা আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য কিছু করতে করতে সেই শেষ পর্যায়ে সে ওই পোস্ট 35-36 বছর, মানে 40-এর কাছাকাছি বয়সে এসে সে নাটক লিখতে শুরু করলো। রাস্তাটা চেঞ্জ হলো, সে ছেড়ে গেল। জানেও না যে নাটক লিখে এমন পয়সা পাওয়া যায় না। আমি তো জানতাম নাটক লিখে পয়সা পাওয়া যায় না। তারপরে হঠাৎ দেখা গেল যে আমার নাটক কিছু আমাকে 20,000-25,000 টাকা করে দেওয়া হচ্ছে। নাটক লিখে পয়সা পাওয়া যায়।
আবার অনেক দল আছে যারা বসাইতে পারে না, তারা যা পারে দেয়, তাতেই আমি নাটক দিয়েছি। আমার বহু দল আছে। আপনার লেখা, আপনার মনে হয় যে আপনার লেখা কোন নাটকটা সবচেয়ে সেরা এবং তাতে সবচেয়ে ভালো অভিনয় করেছেন কে? মানে কার অভিনয় আপনার মনে দাগ কেটে রয়েছে? এটা এটা বলা আমার পক্ষে কঠিন, এই কারণে আমি সেরা নাটকগুলো কিছুই লিখিনি। আমার নাটকগুলো পড়ার পর যা দেখার পর মনে হয় মা আমি কিছু বলতে পারলাম না, একটা সেরা নাটক লেখার অপেক্ষায় আছি। আর যা লিখেছি দর্শকরা বলেছেন যে বা কোনো অন্য কেউ সবটাই আপনার একটা সময় আমার সম্বন্ধে বলা হতো চন্দ্রপুর মানে হচ্ছে জনপ্রিয় নাটক। আমার নাটক 700 রজনী হবে, দায়বদ্ধ 700 উপরে হয়েছে। এখন আমার পার্থ ভৌমিক করছেন দায়বদ্ধ, তাহলে 50টার উপর শো হয়ে গেল। এরকম বহু লোক দায়বদ্ধ করছেন, বহু লোক বিজয়ী গল্প করছেন। আমার প্রচুর নাটক 300, 400, 500 রজনী হয়। এখনকার দিনে 100 রজনী খুব জনপ্রিয়তার লক্ষণ, সেই 100 রজনী তো অনেক নাটকই হয়ে গেছে। কারণ অভিনয় মানে কার অভিনয় আপনার মনে আমার নিজের কাছে মনে হয়েছে যে অমৃতা প্রীতমের লেখা একটা গল্প থেকে আমি একটা নাটক করেছিলাম কর্ণাবতী। সেই কর্ণাবতীতে সুদীপা বসু অভিনয় করেছিলেন, মৌসুমী সাহার বোন অভিনয় করেছিলেন, বেঙ্গল ভট্টাচার্য নির্দেশনা দিয়েছিলেন শাহরুখে। ওই নাটকটা লিখে একটা দারুণ তৃপ্তি পেয়েছেন। ওই নাটকটা আমার একটা পছন্দের নাটক, আমার প্রিয় নাটকের মধ্যে একটা। দ্বিতীয় প্রিয় নাটক সোনার মাথাওয়ালা মানুষ, এটাও আমি লিখেছিলাম মালফাল পড়বে। একটা গল্প আমার খুব টানত, গল্পটা ভুলে গেছিলাম, কিন্তু একটা গল্পের মধ্যে আছে যে মাথার রক্ত পড়লেই, কোনো কারণে মাথায় আঘাত লাগলো, রক্ত পড়লেই রক্তটা সোনা হয়ে যায়। সোনার মাথাওয়ালা মানুষ, এই মানুষটার জীবন বিপন্নতা, এটা নিয়ে সোনার মাথাওয়ালা মানুষ। এই নাটকটা আমার খুব প্রিয় নাটক, একটু অন্য ধরনের নাটক। আর অনিকেত সন্ধ্যা, যেটা খুব বিখ্যাত নাটক, হলিবর্ণ করেছে নিজের দল অনিকেত সন্ধ্যা, হলিবর্ণ চাকদার। তারা এই 514তম অভিনয় করবে, টেলিভিশনে হয়েছে, তারপরে দিল্লিতে হয়েছে, মানে এতে হয়েছে, বম্বেতে হয়েছে, পুনেতে হয়েছে, তাছাড়া পৃথিবীতে অজস্র দল করেছে। অনিকেত সন্ধ্যা খুব ভালো নাটক। যখন নয়, যখন বাঙালি জীবনে ততখানি বেশি আসেনি, ওই যে কি বলে ওল্ড এজ হোমের কনসেপ্টটা যখন আসেনি, তখন অনিকেত সন্ধ্যা সেই সময়ের লেখা, যে বৃদ্ধটাকে শেষ পর্যন্ত ওল্ড এজ হোমে নিয়ে যাওয়া হচ্ছে। ওটাও এখনো পরশুদিন আগের দিন হয়ে গেল এতে কি বলে বালি রবীন্দ্র ভবনে, সেখানেও মানুষ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে, এই আর কি। যাই হোক, এগুলো ভালো নাটক, কিন্তু আমার কাছে খুব প্রিয় নাটক এখনো লেখা হয়নি, লেখার অপেক্ষায় না। প্রত্যেকটা শিল্পীর কাছেই যদি সেরাটা বেরিয়ে যায়, তাহলে তখন তো তার ওটাই অন্যরকম লেখা হবে, শেষ লেখা হবে, তারপর আর তার মনে হবে না যে এটার থেকে ভালো আমি লিখতে পারবো। প্রত্যেকটা শিল্পীরই আমার মনে হয় মনের কথা এটা। আপনার সবচেয়ে প্রিয় মানে অভিনেতা অভিনেত্রী কারা, যাদের অভিনয় আপনার মনে হয়েছে যে আমার চরিত্রটা জীবন্ত হয়েছে, আমি যা চেয়েছিলাম সেটাই পেলাম, এরকম? আমার সবচেয়ে যারা অভিনয় করেছেন আমার নাটকে, তাদের মধ্যে যেমন মেঘনাদ আছে, ভালো অভিনেতা, পরিচালক, ভালো, খুবই ভালো পরিচালক। তেমনি আছেন অশোক মুখার্জি আছেন, তিনি আমার দুটো নাটক পরিচালনা করেছেন। একটা হচ্ছে বিয়ে গাউন্ডি কাঁদন ছাড়া, এটা আমার খুব প্রিয় নাটক। মুসলিম মেয়েদের বিয়ের গান যারা গায়, তার নিজেরা কাহিনী বানিয়ে গায়, তাদের জীবনের যা মর্মান্তিক জীবন, সেই জীবনকে নিয়ে আমি নাটক লিখলাম। সেই নাটকটি খুবই অসাধারণ পরিচালনা করেছিলেন থিয়েটার ওয়ার্কশপ থেকে, এই নাটকটি হয়েছিল।
অশোক মুখোপাধ্যায়, তিনি আমার লেখা আরেকটি নাটক করেছিলেন, সেটার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এটা মোটামুটি ভালোই হয়েছিল। আর মানে এরকম অনেকেই করেছেন, আমি তো সেগুলো বলতে পারবো না। তবে এখন যা হচ্ছে তাতে অনেকেই আমার নাটক করেন, সে আমি সবটা খবর পাই না, এখন সবই বই আকারে প্রকাশিত, বই থেকে করছেন। আমার এই যে সব মিলিয়ে আপনি এই এই জায়গায় এসে এখন আপনার ভেতরে কি মানে সন্তুষ্টি আছে তো, যে আমি এটা নিয়ে সন্তুষ্ট খুব? না, আমি একেবারেই অসন্তুষ্ট। আমি অসন্তুষ্ট এই কারণে, এমন একটা সময় বাস করছি যখন এই সময়টা আমাদের খুব আমাদের কাছে দুঃসহ সময়। একদম আমরা অনেকগুলো খারাপ সময় কাটিয়ে এসেছি। আমাদের যখন এক জরুরি অবস্থা হয়েছিল, তখন কথা বলতে পারতাম না, গান গাইতে পারতাম না, রবীন্দ্রনাথের গানও নিষেধাজ্ঞা চলে এসেছিল, এগুলো হয়েছিল। কিন্তু মানে এইরকম অবস্থা হয়নি। মানুষ, বাঙালি এরকম এইরকম বিদ্বেষের এরকম আসেনি। আবার বাঙালি জীবনে এত পলায়নবাদী মানসিকতাও আমি দেখি, কোনোদিনও ছিল না। এত এসকেপিজম, এত পলায়নবাদী মানসিকতা। আমি লাস্ট একটা প্রশ্ন আপনাকে করব, যে এখনকার রাজনীতি আপনার কেমন লাগে, আর যখন আপনারা রাজনীতি করেছেন তখন কেমন ছিলেন? কারণ আগেকার দিনে রাজনীতি করে মানুষ প্রচুর হয়েছে, আর এখন যারা রাজনীতিতে আসে তারা প্রচুর টাকা করে ফেলে, বড়লোক হয়ে যায়। তো এই নীতিটা আপনার কিরকম মনে হচ্ছে? না, সেটা তো মানে ব্যাপারটা হচ্ছে, আগেকার দিনে নাটক করে পয়সা পাওয়া যেত না, মানে নাটকরা লিখতেন, তারা পয়সা দিতেন না। আমি যতদূর জানি বিলাস ভট্টাচার্যের মতো অত বড় নাট্যকার ছিলেন, যিনি বিশ্বরূপায় নাটক লিখতেন, বিশ্বরূপা তাকে থাকবার জায়গা দিয়ে দিয়েছিল। তা সত্ত্বেও তার নামের বদলে যখন দেখা গেল যে বিশ্বরূপার একজনের নাম প্রকাশিত, তিনি প্রতিবাদ করতে গেলেই বলে আমার নাম ছাপা হয়নি কেন, তাকে ওখান থেকে বাড়ি ঘর থেকে বের করে দিল, তোমার এখানে থাকতে হবে না। এটা বিবাহ ভট্টাচার্যের জীবনে ওইসব ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে এখনকার সময়টা আরো খারাপ। এখনকার সময়টা হচ্ছে যে মানুষ মুখে কিছু বললেও পাবলিকলি অন্যায়কে অন্যায় বলা, আলোকে আলো বলা, অন্ধকারকে অন্ধকার বলা, সেই সাহসটা হারিয়ে ফেলছে। বাঙালি জীবনে এর চেয়ে বড় দুর্দিন কখনো কখনো আসেনি। মেরুদণ্ডের এই আকাল বাঙালির জীবনে কখনোই আসেনি, কোনো দিনই আসেনি। আমাদের খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার সব জানতে পেরে, এবং মানে আপনি কত স্ট্রাগল করে তারপর এখানে এসেছেন এই সময়টাতে, সেটা সকলে জানবে, দর্শকরাও। তো আজকের মতন আমরা বিদায় নেব। নমস্কার, আমি পাপিয়া বলছিলাম। আপনাদের ভালো লাগলে আপনারা একটু লাইক, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি।